अरे सच तो बोलो, कभी तो सच बोलो। क्या डर नहीं है मरने का? जो आया है उसने जाना है। वहां तुम्हें अमित शाह नहीं बचाएगा, वहां तुम्हारे ये झूठ बोलने वाले मिनिस्टर नहीं बचाएंगे। वहां भगवान होगे और तुम हो। एक तरफ से तुम्हारी सच्चाई होगी और एक तरफ से तुम्हारा झूठ। সত্যি সত্যের অপমৃত্যু ঘটেছে। স্বীকার তো দূরের কথা, অস্বীকারেই তৃপ্তি বেশি। নতুন বিশ্ব ব্যবস্থায় আপনাকে স্বাগত। আমাদেরকে নতুন বিশ্ব ব্যবস্থার দিকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে না তো? আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। 9ই আগস্ট 2024 সাল। পোস্ট গ্রাজুয়েট পড়ুয়া সোদপুরের নাটাগড়ের এক মহিলা ডাক্তারকে নির্মম নৃশংসভাবে নির্যাতনের পরে হত্যা করা হলো। রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠল, আর তার সাথে মহিলাদের নিরাপত্তাহীনতার। কন্যাশ্রীতে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া পশ্চিমবঙ্গের সম্মান সংকুচিত হয়ে এলো। সিসিটিভি ক্যামেরার কল্যাণে ধরা পড়ল কলকাতার সিভিক পুলিশ সঞ্জয় রায়। মমতা দাবি তুললেন, দোষীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আকাশে বাতাসে আওয়াজ উঠল, কিন্তু ফাঁসির দেখা মেলে না। 10ই আগস্ট 2024 সাল। আরজিকরের আগুন ধীরে ধীরে রাজ্যের বড় বড় রাস্তায় ছড়াতে শুরু করে। দিদিমণি সিবিআই তদন্তে রাজি হলেন, আর অভিবাবু অভিযুক্তের এনকাউন্টার চাইলেন। পোক্ত ডাক্তার, হবু ডাক্তার, নবীন ডাক্তার, প্রবীণ ডাক্তার, নার্স, সকলের মনের মধ্যে প্রশ্নের সাথে ক্ষোভের লাভা বেরিয়ে এলো। এনকাউন্টার কেন? মূল উপড়ে ফেলতে হবে, এনকাউন্টার করা যাবে না। এনকাউন্টার করলে তো আসল বা মূল ব্যক্তিকে ধরাই যাবে না। ये हमारी बहन ममता, ये मामूली आदमी है, मजबूत आदमी है ममता। कहा था ममता जी ने कि हम अगर बनाते हैं तो हम रेल लेंगे। 11ই আগস্ট 2024 সাল। চিকিৎসককুল কর্মবিরতিতে আরজিকর হাসপাতালের সব পরিষেবাকে স্তব্ধ করে দিলেন। তাদের দাবি, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। আর তার সাথে সব থেকে বড় প্রশ্ন বা দাবি তুলে ধরলেন, শুধু সরকার প্রশাসনের সামনে নয়, আপামর জনতার সামনে, নো সেফটি নো ডিউটি। যে নিরাপত্তা পশ্চিমবঙ্গের পরম পোশাক ছিল, এক ঝটকায় নিরাপত্তার সেই অসহায় পোশাকটা খসে পড়ল। পুলিশের পাশে উত্তরের কোনো আস্থানা নেই। পুলিশের কাছে সব প্রশ্নের একটাই জবাব, আর জবাবটা হলো নীরবতা, নিস্তব্ধতা, নিঃশব্দতা। সঞ্জয় কি একা ছিল? পুলিশ চুপ। আর তার সাথে কেউ থাকলে গ্রেপ্তার নয় কেন? পুলিশ চুপ। ময়না তদন্তের রিপোর্ট কোথায়? পুলিশ চুপ। 12ই আগস্ট 2024 সাল। হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন, কিন্তু তার 72 ঘন্টার মধ্যেই তাকে পুনর্বহাল করা হলো। এটা কি করে সম্ভব? আর প্রশ্ন উঠল, 6 দিনের মধ্যে কি ধোঁয়াশা কাটবে? তড়িঘড়ি তদন্তের কোনো ক্ষতি হবে না তো? দিদিমণি ঘোষণা করলেন, রবিবারের মধ্যে কোনো কিনারা না হলে এই তদন্তের ভার সিবিআই এর হাতে দেওয়া হবে। রাজ্য পুলিশের প্রতি কি তাহলে অনাস্থা, অপারগতা বা দায়বদ্ধতাহীনতা প্রকাশ পেল? তবে উনি যে এর শেষ দেখতে চান, প্রকৃত অপরাধীকে সাজা দিতে চান, তার প্রকৃষ্ট প্রমাণ দিলেন। তেরোই আগস্ট 2024 সাল। আরজিকরে সিবিআই এলো, শুরু হলো কেন্দ্রীয় গোয়েন্দাদের কার্য। আর তদন্তে গাফিলতির তোপ দেখে হাইকোর্ট সন্দীপ ঘোষের প্রতি কটাক্ষ করল। এত প্রভাব যে 72 ঘন্টা পরে তাকে পদে পুনর্বহাল করা হলো। আর তার সাথে প্রশ্ন উঠে গেল, সংস্কারের নামে কি সেমিনার হলের পাশের ঘরটিকে ভাঙার, যাতে প্রমাণ লোপাট করা যায়? এদিকে আবার স্বাস্থ্যকর্মীরা আউটডোর বন্ধের ডাক দিলেন। আর তার সাথে আওয়াজ উঠল, 14ই আগস্ট, মেয়েরা রাত দখল করো, রাত দখল করো মেয়েরা, উঠে দাঁড়াও। যে রাত মেয়েটাকে শেষ করেছে, সেই রাতকে তোমরা দখল করো। চোদ্দই আগস্ট 2024 সাল। আরজিকরের আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়া হলো। রহস্যজনকভাবে একদল গুন্ডা বাহিনী এসে ভাঙচুর চালালো।
লাখো মানুষের ভিড়ে দখল হলো রাতের রাজপথ, জেগে উঠেছে এই জনতা। দিদিমণির অসহায় আকুতি, হাসপাতালে দয়া করে পরিষেবা দিন। পশ্চিমবঙ্গের প্রজারা তার চিকিৎসা পাচ্ছেন না। আর তার মুখ থেকে বেরিয়ে এলো অসামঞ্জস্যপূর্ণ এক বয়ান। তিনি বললেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চাইছে, আর এই কাজের খলনায়ক না বিরোধী দলেরা। দয়া করে আপনারা, অনুগ্রহ করে, আর কি বলতে পারি, আপনাদের পায়ে ধরে বলছি, তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে, যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন। 15ই আগস্ট 2024 সাল পুলিশের উপস্থিতিতে রাতে হামলা হয় কি করে? কারাই বা আরজি করের সামনে পুলিশদের নিশানা করে ইট পাথর ছুটতে থাকে। একদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন, অপরদিকে অজ্ঞাত দুষ্কৃতীদের তাণ্ডব। পুরো পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অধৈর্য মুখ্যমন্ত্রী মন্তব্য করে বসলেন, রামবামেরা হামলা করেছে। আবার বিরোধীদের দিকে নিশানা। পরিকল্পনা মাফিক বিরোধীরা হামলা করেছে না অন্য কারা হামলা করেছে? তদন্তের পরেই তা প্রকাশ পাবে। ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। 16ই আগস্ট 2024 সাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগামানম বললেন, সেই রাতে রাজ্যের ইন্টেলিজেন্স কি করছিল? পুলিশ যদি উত্তেজিত জনতাকে সামলাতে না পারে তাহলে সেটা পুলিশের ব্যর্থতা। আবার বিরোধীরা দাবি তুললেন, মমতা ইস্তফা দিক, ঠিক যেন বাংলাদেশ। তারপরেই দিদিমণির হুঙ্কার, ছুঁয়ে দেখুন। ইস্তফা তো দূর কি বাত, আমাকে ছুঁয়ে দেখুন। আমরা জানি উনি এমন আন্দোলনের অনেক নেতৃত্ব দিয়েছেন। এক ফুৎকারে ইস্তফার দাবিকে উড়িয়ে দিলেন। 17 তারিখ বেলা 2 থেকে 4টে পর্যন্ত সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বাম রামের চক্রান্ত বাংলায় অশান্তি করার জন্য তাদের বিরুদ্ধে আমাদের মিটিং আন্দোলন হবে। আর 18 তারিখ প্রতি ব্লকে ব্লকে ধর্ণা হবে। 17ই আগস্ট 2024 সাল চিরপ্রতিদ্বন্দ্বী বাঙালো ঘটি অর্থাৎ ইস্ট বেঙ্গল মোহনবাগান অদ্ভুতভাবে ঘোষণা দিলেন, খেলা হবেই, ডার্বি নয়, তবে মাঠে গিয়েই প্রতিবাদে জোট বাঁধবেন উভয় দলের সমর্থকেরা। ফলে যা হওয়ার তাই হলো, নিরাপত্তার কারণ দেখিয়ে ডার্বি বাতিল হলো। এদিকে আবার সরকার যে চরম চাপে পড়েছে তার প্রমাণ পাওয়া গেল তাদের ঘোষণায়। নবান্ন 42 জন শিক্ষক চিকিৎসকের বদলির নির্দেশ দেয়, কিন্তু ক্ষোভের আছে দগ্ধ হয়ে সেই নির্দেশ স্থগিত করে দেয়। দিদিমণির প্রধান উপদেষ্টা আলপনবাবু মহাশয় আবার মহিলাদের সুরক্ষার জন্য একগুচ্ছ ঘোষণা দেন। আর ভাইপো অভিষেক রাজ্যের ব্যর্থতা কার্যত স্বীকার করে নিয়ে শীর্ষস্থানীয় পদের বদল চান। তবে সিবিআই অনেক ফাঁক খুঁজে পেয়েছেন, আর সেই ফাঁকের মধ্যে কোন কোন কুমিরের বাচ্চারা আছে তার তল্লাশির ঘোষণা দেন। ঝাড়গ্রাম থেকে আস্তে আস্তে আদিবাসীদের প্রোগ্রাম ছিল, ওয়ার্ল্ড ট্রাইবেল ডে। আমি ওটা করে যখন রাস্তায় এলাম, আমি পুলিশ কমিশনারের কাছে মেসেজ পেলাম, সে ততক্ষণে আরজিকর হসপিটালে পৌঁছে গেছে। সে আমাকে ঘটনার বিবরণ দিল এবং তৎক্ষণাৎ তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল। 18ই আগস্ট 2024 সাল শাসক দলের বিরুদ্ধে চাপ আসতে শুরু করে। টালিগঞ্জের তারকারা প্রতিবাদে সামিল হয়। দেরিতে হলেও তাদের বিবেকের জাগরণ ঘটে। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রাক্তন পাঞ্জাবি ক্রিকেটার হরভজন সিং এর খোলা চিঠি ভাইরাল হলো। আর শাসক দল এবার উত্তর খুঁজতে শুরু করে, জনগণ কেন এত ক্ষেপে গেল? তবে রাজ্য পুলিশের প্রতি সন্দেহ গাঢ় হলো। তারা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল। এদিকে আবার সিবিআই বুঝতেই পারছেন না খুন কোথায় করা হয়েছিল, সেমিনার হলে না অন্য কোথাও। সুপ্রিম কোর্ট আবার এই ঘটনা নিজে থেকেই মামলা করলো। এবার তদন্ত করবে সিবিআই আর মামলা চলবে সুপ্রিম কোর্টে। 19 আগস্ট 2024 সাল প্রতিবাদ থামার নাম নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টমর্টমের রিপোর্টের সত্যতা প্রমাণ হলো। রেপ অ্যান্ড মার্ডার বা মার্ডার অ্যান্ড রেপ, নৃশংসভাবে নির্দয়ভাবে নির্যাতনের চিহ্ন দেহে তারপরে খুন। এবার পথে নামলেন সঙ্গীত শিল্পী ও ওপিডি এইমসের ডাক্তারেরা। আরজি করের প্রাক্তনীরা যোগ দিলেন হাসপাতালের বিক্ষোভ মঞ্চে। তাদের গলাতেও একই সুর, উই ওয়ান্ট জাস্টিস। 20 আগস্ট 2024 সাল সুপ্রিম কোর্ট রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে 3 প্রশ্ন মানে বিদ্ধ করে। নাম্বার 1, খুনের পরে পুলিশ কেন পালালো? নাম্বার 2, অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের পরে কেন অন্যত্র নিয়োগ করা হলো? এবং নাম্বার 3, 14ই আগস্ট হাসপাতালে ভাঙচুরের সময় পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? আর তার সাথে আরো প্রশ্ন তুললেন, বাবা মাকে কেন দীর্ঘক্ষণ দেহ দেখতে দেওয়া হয়নি? অধ্যক্ষ কেন প্রথমে আত্মহত্যা বলেছিলেন আর এফআইআর এর জন্য পরিবারের জন্য অপেক্ষা করা হলো কেন? আর তার সাথে সাথে সিবিআই ও রাজ্যকে 22 তারিখের মধ্যে খুন, ধর্ষণ ও ভাঙচুরের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আরজি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্র বাহিনী সিআইএসএফ এর হাতে তুলে দিলেন। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার টাস্ক ফোর্স তৈরির নির্দেশ দিলেন।
আর তার সাথে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার অনুরোধ করলেন। রাজ্যের কাছ থেকে আরজি করের নিরাপত্তার দায়িত্ব কেড়ে নিয়ে নীরবে এক বার্তা দেয়া হলো। আর এখানেই শাসক দল সিঁদুরে মেঘ দেখছে। 21শে আগস্ট 2024 সাল। ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য ভবন আরজি করের 4 কর্তাকে বদলি করলেন। আর এবার প্রতিবাদে পথে নামলেন স্ত্রী কন্যা সহ সৌরভ গাঙ্গুলি। সিআইএসএফ এবং আরজি করের কর্তাদের মধ্যে বৈঠক শেষে জানা গেল হয়তো বুধবার থেকে সিআইএসএফ আরজি করের নিরাপত্তার দায়িত্ব বহাল থাকবে। বিরোধীদের চক্রান্তের দাবি তুলে দোষীদের ফাঁসি চেয়ে দিদিমণি মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। কিন্তু নির্ভয়ার মা প্রশ্ন তুললেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রক, পুলিশ মন্ত্রক, আর তিনিই ফাঁসির দাবিতে মিছিল করছেন। তিনি কার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছেন? প্রশ্নটা তিনি দেশবাসীর সামনে তুলে ধরলেন। जो मुख्यमंत्री हैं उनके अंदर स्वास्थ्य मंत्रालय है, उनके अंदर सारे उनके रूल है, पुलिस है, और वो नहीं समझ आ रहा है कि वो किसके खिलाफ प्रदर्शन कर रहे। रूल तो এবার আছে আসল কথায়। এমন প্রতিবাদ মিছিল বা শাসক দলের পরিবর্তন সারা পৃথিবী জুড়ে চলছে। অশান্তি সারা পৃথিবীতে এখন বিরাজমান। আমরা এর আগে দেখেছি পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল বা অন্যান্য স্থানে। কিন্তু কেন? চক্রান্তকারীরা বলেন যে এটা নাকি অর্ডার আউট অফ কেওয়াসের একটা অঙ্গ। যারা এই পৃথিবীটাকে শাসন করতে চায় তাদের মতে তারা প্রথমে বিশৃঙ্খলা তৈরি করে এবং সেখান থেকে তাদের পছন্দ মতো, তাদের সুবিধা মতো আইন তুলে নিয়ে আসে। আর এই জন্যই নাকি কেওয়াস বা বিশৃঙ্খলা তৈরি করা হয়। অশান্তি বিশৃঙ্খলা তৈরি করে আইন তৈরি করা এর আগেও আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন। এটা নতুন কিছু নয়। তবে তারা বলছেন যে এই অশান্তি বিশৃঙ্খলার মাধ্যমে আইন তৈরি আগামী দিনে বহুগুণ বাড়বে এবং যার জন্য এই দেশে দেশে এখন অশান্তি বিরাজমান। জানি না এটা সত্য কি মিথ্যে, তবে নতুন বিশ্ব ব্যবস্থার দিকে যেতে গেলে আমাদেরকে আইন পরিবর্তন করতে হবে। কারণ ইতিমধ্যেই মোদীজি ঘোষণা করেছেন সারা বিশ্ব জুড়ে একটাই সরকার থাকবে। তাহলে একটাই সরকার থাকতে গেলে একটাই আইন থাকতে হবে। আর একটা আইন থাকতে গেলে আমাদের সারা বিশ্বের প্রত্যেকটা দেশের আইনকে সংস্কার করতে হবে। আর যে সংস্কার করতে গেলে সহজেই সাধারণ মানুষ মেনে নেবেন না। আর যাতে মেনে নেন তার জন্য বিভিন্ন রকমভাবে পরিবেশ পরিস্থিতি তৈরি করে তারপরে আইনগুলোকে আনা হবে। আর এগুলো তার অঙ্গনা তো ভবিষ্যতেই বলে দেবে যে কোনটা ঠিক আর কোনটা মিথ্যা। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।